हेलो स्टूडेंट, वेलकम टू লার্ন ম্যাথামেটিক্স উইথ মি। তো আজকে আগের দিন আমরা যেটা করলাম আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ফর্মুলাগুলো আলোচনা করলাম এবং তোমাদের রেসপন্স খুব ভালো পেয়েছি আমি। তো আজকে তার রিগার্ডিং কিছু কোশ্চেন নিয়ে আসলাম। দেখো, কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনে চলে আসবে। কোশ্চেনগুলো আমরা ইংলিশে দিচ্ছি। ইংলিশে দেওয়ার কারণ দু তিনটে। ফার্স্ট কথা হচ্ছে, যা ট্র্যাডিশন আসছে তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষাগুলো আমাদের আস্তে আস্তে ইংলিশে আসছে। সামনে আমাদের জিডি কনস্টেবল আছে, ইংলিশে কোশ্চেন হবে। সামনে আমাদের সিএইচএসএল আছে, যেটা কিন্তু ইংলিশে কোশ্চেন হবে। আর ইংলিশ বাংলার মধ্যে কিন্তু বেসিক্যালি কোনো ডিফারেন্সই নেই। শুধুমাত্র টার্মগুলো যদি আমরা একটু জানতে পারি তাহলে দেখবে ইংলিশে করা আরও অনেক বেশি সহজ হচ্ছে। তো কোশ্চেন আমি তোমাদেরকে ইংলিশে দিচ্ছি, কিন্তু পড়ার সময় আমি সেটাকে বাংলা মিনিং করে পড়াবো। তাহলে কি আমাদের একদম যারা ইংলিশে আসো, যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাদেরও সুবিধা হলো, যারা বাংলা মিডিয়াম আছে তাদের তো সুবিধা হলোই। তো কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও। কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসবে। কোশ্চেন যদি আমার স্ক্রিন নেই, তাই আমার মোবাইলে কোশ্চেনগুলো টাইপ করা আছে, মোবাইল থেকে তোমাদেরকে করাই। ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে? ইফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 20√2 ফাইন্ড ইটস এরিয়া। ডায়াগোনাল অফ আ স্কোয়ার, ডায়াগোনাল মানে কি জানো? ফার্স্ট কোশ্চেন আমাদের ডায়াগোনাল, DIAGONAL। ডায়াগোনালকে আমরা বাংলায় বলি কর্ণ। ডায়াগোনালকে বলি কর্ণ। তাহলে যে বর্গক্ষেত্রের একটি কর্ণের মান কত দেওয়া আছে বলো? 20√2। 20√2 আমাদের চেয়েছে ফাইন্ড ইটস এরিয়া। ফাইন্ড ইটস এরিয়া, এরিয়া মানে কি? ক্ষেত্রফল। কি চেয়েছে আমাদের? ক্ষেত্রফল, তাই না? তাহলে দেখো, আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম যে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হবে, তাহলে তার কর্ণ কি আসে? কর্ণ আসে a√2। শিখেছিলাম আমরা যে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, তার কর্ণ আসছে a√2। আর এখানে কর্ণ কত বলে দিয়েছে? 20√2। তাহলে আমাদের a√2 মানে ওদের কত আসছে বলো? 20√2, রাইট? আমাদের a√2 মানে ওদের আসছে 20√2। তাহলে দুপাশ থেকে √2 যদি কেটে যায়, তাহলে আমাদের a কত আসলো বলো? a আসলো 20। এ আসলো 20। আমাদের কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এরিয়া, AREA, এরিয়া মানে কি বললাম? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখেছিলাম মনে আছে? ক্ষেত্রফলের ফর্মুলা ছিল a গুণ a। তাহলে আমাদের a যদি 20 হয়, 20 গুণ 20 মানে কত আসলো বলো? 400। তাহলে যে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে 20√2, তার ক্ষেত্রফল কি দাঁড়ালো? 400। তাহলে এবার ছোট্ট একটা বোঝা গেছে আশা করি। এখান থেকে দেখো আমরা ছোট্ট একটা ফর্মুলা কিন্তু পেয়ে গেলাম। কেমন ফর্মুলা? তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের এখান থেকে ডিরেক্ট একটা ফর্মুলা পেয়ে গেলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে কর্ণের কি সম্পর্ক। তাহলে আমরা এখানে পেলাম কি বলতো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল is equal to কর্ণ বাই √2 তার স্কয়ার। তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, তাহলে দেখো কর্ণ দেওয়া থাকলে তোমাদের অঙ্ক একবারে হবে। কি বললাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল is equal to কর্ণ বাই √2 তার স্কয়ার। তাহলে কি দাঁড়ালো আমাদের কর্ণ কত আছে বলো? 20√2 বাই √2 তার স্কয়ার। তাহলে দুপাশ থেকে √2 কাটলো, 20 এর স্কয়ার করলে কত আসলো? 400। তাহলে একই অঙ্ক দুই রকম ভাবে করতে। যদি আমরা এটা মনে রাখতে পারলাম তাহলে তো আমাদের এক লাইনে হলো। যদি না মনে রাখতে পারলাম তাহলে আমরা আগের নিয়মে করে নেব। তাহলে এরপরে আসছে তোমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে আসবে। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে? বলছে ইফ দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4:3, অর্থাৎ কোনো একটা বর্গক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বলেছে? বলেছে আমাদের 4:3। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলেছে 4:3। আচ্ছা, আর কি বলেছে? রাম সাইকেলিং অ্যারাউন্ড দ্য ফিল্ড অ্যান্ড হি কভার 336 মিটার। যদি রাম ওই আয়তকার মাঠের চারিপাশ থেকে একবার ঘুরে আসে, তাহলে সে কতটা পথ যাচ্ছে? 336 মিটার পথ যাচ্ছে। চেয়েছে আমাদের আয়তকার যে জমিটা বা মাঠটা, তার ক্ষেত্রফল। তাহলে আমি আগেও বলেছিলাম, যখন আমরা চারিপাশে একবার ঘুরে আসবো, চারিপাশে সাইকেলিং করে আসি বা চারিপাশে হেঁটে আসি, চারিপাশে দৌড়ে আসি, চারিপাশে আমি বেড়া লাগাই, চারিপাশে আমি তার লাগাই, চারিপাশে আমি পাঁচিল দিই, সবকটা আলটিমেটলি কি বলছে? সবকটা আলটিমেটলি সেই যে আয়তকার মাঠ বা আয়তকার জমি কিন্তু পরিসীমাকে বলছে। তাহলে রাম যে সাইকেলিং করে এসেছে, করে 336 মিটার পথ গেছে, এটা অ্যাকচুয়ালি কি? একটা অ্যাকচুয়ালি কিন্তু ওই আয়তক্ষেত্রের পরিসীমা। ঠিক, তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হলো।
তাহলে এবার দেখো যদি দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 4:3 থাকে তাহলে আমরা কি থাকি জানো, অনুপাত থাকার সময় x ধরে নিই। তাহলে আমাদের দৈর্ঘ্য আসলো 4x আর প্রস্থ আসলো 3x। দৈর্ঘ্য 4x প্রস্থ 3x। তাহলে পরিসীমা কি ছিল ফর্মুলা, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমি আগে লিখেছি 2 ইনটু l প্লাস b। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো আমাদের 2 ইনটু l মানে কত 4x, b মানে কত তোমার 3x। সেটা কত দাঁড়ালো, 2 ইনটু 4 আর 3 7, 7x মানে 14x আসলো। আসলো তো। তাহলে আমাদের অনুপাত ছিল 4:3, তাহলে 4s একটা 3x একটা। তাহলে আমাদের পরিসীমা কি দাঁড়ালো, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য 4x, প্রস্থ হচ্ছে 3x, তাহলে টোটাল কত আসলো 14x। আর ওরা কত বলে দিয়েছে, ওরা বলেছে 336। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো আমাদের 14x মানে 336। তাহলে আমাদের x কত আসলো 336/14। 14 দিয়ে কাটাকাটি করতে পারো, 14 দুগুণ 28, তারপরে 5 6 4 14 56, দাঁড়ালো 24। রাইট। তাহলে যদি আমরা x পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য কি পাবো বলো তো, দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ 24, ঠিক। আর প্রস্থ কি পাবো, প্রস্থ হচ্ছে 3 গুণ 24 পেলাম। দৈর্ঘ্য হচ্ছে 4 গুণ 24, তাহলে x এর মান, প্রস্থ হচ্ছে 3 গুণ 24, প্রস্থ পেয়ে গেলাম। কি চেয়েছে আমাদের, ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফল হচ্ছে আমাদের লেন্থ ইনটু ব্রেডথ, তাই না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য আমাদের 4 গুণ 24 আর প্রস্থ আমাদের 3 গুণ 24। তাহলে এবার গুণ করলে তোমরা অ্যানসার পেয়ে যাচ্ছ। তোমাদের গুণ করলে আসলো 6 9 1 2। বুঝা গেল, তাহলে সহজ ব্যাপার ছিল। ঠিক আছে, নেক্সট অঙ্ক তোমাদের আবার স্ক্রিনে চলে আসছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে লেন্থ এন্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 80 সেন্টিমিটার এন্ড 60 সেন্টিমিটার। একটা আয়তক্ষেত্রের লেন্থ বলেছে 80, ব্রেথ বলেছে তোমাদের কত 60 সেন্টিমিটার। এবং কি বলেছে, if we draw a square on its diagonal find the area of the square। if we draw a diagonal a square on its diagonal মানে কি, এই যে তোমার আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের যে কর্ণ, ডায়াগোনালে কি বললাম কর্ণ, তাহলে এই আয়তক্ষেত্রের কর্ণের উপরে যদি আমি একটা স্কয়ার ড্র করি, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি চেয়েছে। বুঝা গেল। তাহলে আমাদের কি বার করতে, আমি বুঝতে পারলাম যে অঙ্কটাতে আমাদের আয়তক্ষেত্রের যেটা কর্ণ সেটাই হবে বর্গক্ষেত্রের বাহু, রাইট। আয়তক্ষেত্রের যেটা কর্ণ সেটা বর্গক্ষেত্রের বাহু। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বার করতে পারি তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করা ইজি হয়ে যাবে। এবং আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি ছিল, ডায়াগোনালের ফর্মুলা কর্ণ ছিল √l² প্লাস b² ছিল, লিখেছিলাম দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তার মানে আমাদের কর্ণ কি দেবো, 80 স্কয়ার দাঁড়াচ্ছে প্লাস এখানে দাঁড়াচ্ছে 60 স্কয়ার। তাহলে 80 স্কয়ার হলো 8 64, 0 0 2, 6 6 36, 2 0, 64 36 যোগ করলে হয় 100, তারপরে আরো 2 0, তাহলে স্কয়ার করলে কত আসছে 100 আসছে। একদম সহজ ক্যালকুলেশন দেবে, কঠিন দেবেই না, শুধু বোঝাটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, সেখান থেকে আমরা কর্ণ পেয়ে গেলাম, কর্ণ কত আসলো আমাদের 100 আসলো। তাহলে যে বর্গক্ষেত্রটা আমরা আঁকবো সেই বর্গক্ষেত্রের বাহু কত আসলো, সেই বর্গক্ষেত্রের বাহু এ কত আসছে, এ তো আমাদের 100ই হবে, কারণ বলেছে কর্ণের উপরে বর্গক্ষেত্র আঁকছি, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য যা বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 তার ক্ষেত্রফল কি আসবে, তার এরিয়া এ গুণে, তার মানে আসলো আমাদের 100 গুণ 100 মানে একের পরে 4টে শূন্য। বোঝা গেল। তাহলে আমাদের বর্গক্ষেত্রটা যেটা আমি ড্র করলাম তার ক্ষেত্রফল কি আসছে, আমাদের ক্ষেত্রফলের সমান আসছে। ব্যাস, একদম সহজ ব্যাপার। এবং এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স বলে দিই, মনে রাখবো যখনই আমাদের কর্ণের উপরে কোনো একটা বর্গক্ষেত্র আঁকবো, কি বললাম, কর্ণের উপরে কোনো একটা বর্গক্ষেত্র আঁকবো, তখন সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় জানো, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের এই রুটের মধ্যে যেটা আসছে সেটাই হয়। দেখো তুমি খেয়াল করে দেখো, 10,000 দেখো 10,000 আসছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হয়। মানে আলাদা করে আমাদেরকে কিন্তু আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগে না, আমাদের যেটা কর্ণের যে রুটের মধ্যে যেটা আসলো, অর্থাৎ কর্ণের স্কয়ার যেটা, সেটা আলটিমেটলি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসে। কেন না, কারণ কর্ণ তো এটা, কর্ণের স্কয়ার করতে হবে, কারণ কর্ণ যেটা সেটাকে দুইটা স্কয়ার করতে হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আসছে, তাহলে কর্ণের স্কয়ার করলে এটা আসছে। কি বলবো, বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সারের জন্য কিন্তু আমাদের আলটিমেটলি আর এটা করা লাগে না, কারণ আমরা এই লাইনটা কিন্তু এখানেই করে নিয়েছি, তাই না।
বোঝা গেল কি বললাম? তাহলে যখন আমাদের কর্ণের উপর কোনো বর্গক্ষেত্র আসবে তখন আমাদের অ্যান্সার কোনটা হবে? এই যে কর্ণের স্কয়ার যেটা, সেটা আমাদের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে দেখো চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনটা কি আছে একটু পড়ে দেখি। বলছে ওয়্যার ইজ ইন দ্য শেপ অফ এ রেক্টাঙ্গেল, একটা তার কি শেপে আছে? একটা রেক্টাঙ্গেলের শেপে আছে। ওকে, ইটস লেন্থ ইজ 40 সেন্টিমিটার, তাহলে লেন্থ বলেছে 40 সেন্টিমিটার এন্ড ব্রেথ ইজ 22 সেন্টিমিটার। লেন্থ বলে দিয়েছে 40। আচ্ছা, আমরা ইউনিটগুলোকে ইগনোর করছি কারণ আমাদের ইউনিটটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, কারণ সবকটা ম্যাক্সিমাম কিন্তু আমাদের সেম ইউনিটে আসে, তাই আমি ইউনিটগুলোকে আর লিখছি না। তাহলে লেন্থ বলছে 40 এন্ড ব্রেথ বলছে 22। ইফ দ্য সেম ওয়্যার ইজ বেন্ট ইন দ্য শেপ অফ এ স্কোয়ার, এবার সেই যে আমাদের রেক্টাঙ্গুলার শেপ ওয়্যারটা ছিল তাকে যদি আমরা আবার নতুন করে একটা বর্গক্ষেত্রের স্কোয়ার শেপে নিয়ে আসি, what will be the measure of each side, তাহলে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহ, খুব ভালো অঙ্ক। কি বলছে, আমাদের ফার্স্টে একটা কি ছিল? আমাদের ফার্স্টে একটা তারকে থেকে আমরা একটা রেক্টাঙ্গেল লিখেছি। এবার সেম তারটাকে আমরা বেঁকিয়ে আবার কি করে, তার তো বেঁকানো হয়ে যায়, তারকে বেঁকিয়ে আমরা কি করে ফেললাম? আমরা বর্গক্ষেত্র তৈরি করলাম। দিয়ে বলছে তাহলে আমাদের প্রত্যেকটা বর্গক্ষেত্রে প্রত্যেকটা সাইড কি আসবে। আচ্ছা, তাহলে একটা কথা বলো তো, আমি তারকে বেঁকিয়ে শেপ চেঞ্জ করেছি, রাইট? একটা রেক্টাঙ্গেল আছে, সেখান থেকে স্কয়ার নিয়েছি, কিন্তু আমি তারের লেন্থ কি চেঞ্জ করেছি? আমি কি কোনো তার কেটে বাদ দিয়ে দিয়েছি বা কোনো তারকে আমি এক্সট্রা অ্যাড করেছি? অ্যাড করিনি। তার মানে তারের শেপ সাইজটা, লেন্থটা এখানেও যা ছিল সেম তারটাই আমরা কিন্তু এখানে ইউজ করেছি, শুধুমাত্র শেপ চেঞ্জ করেছি। তাহলে শেপ চেঞ্জ করলে যেহেতু তারের লেন্থ সেম থাকছে, অর্থাৎ এদের রেক্টাঙ্গেলের পেরিমিটার যা হবে স্কয়ারের পেরিমিটারও তাই হবে। বোঝালো কি বললাম? যখনই কোনো একটা তারকে আমরা বেঁকিয়ে শেপ চেঞ্জ করতে পারি, সেটা রেক্টাঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল করতে পারি, ট্রায়াঙ্গেল থেকে স্কয়ার করতে পারি, স্কয়ার থেকে রম্বস করতে পারি, রম্বস থেকে ট্রাপিজিয়াম করতে পারি, যা খুশি আমি করতে পারি না কেন, আমাদের প্রত্যেকটা কেসে পেরিমিটারটা সেম হবে, কারণ তারটাকে আমি সেম রেখেছি, শুধু তারের শেপ চেঞ্জ করছি। তার মানে আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র রেক্টাঙ্গেলের পেরিমিটার বার করা, তাহলে রেক্টাঙ্গেলের পরিসীমা বার করা। এবার রেক্টাঙ্গেলের পরিসীমা আমরা আগে শিখে গেছি 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। তার মানে কি দাঁড়ালো? 2 ইনটু লেন্থ হচ্ছে তোমাদের 40 আর ব্রেথ হচ্ছে 22, তাহলে 2 ইনটু 2 আর 6 ইনটু বলে হচ্ছে 4, 12, 1 2 4 হলো। তাহলে আমাদের যে রেক্টাঙ্গেলটা হয়েছে সেই রেক্টাঙ্গেলের লেন্থ কত হচ্ছে, পেরিমিটার কত হচ্ছে 124, অর্থাৎ যে তারটা ছিল তারের লেন্থ হচ্ছে 124। তাহলে সেম তারকে বেঁকিয়ে আমি স্কয়ার তৈরি করেছি, তাহলে স্কয়ারের পেরিমিটার কি হবে? 124 হবে। এবং প্রত্যেকটা স্কয়ারের সাইড যদি a হয়, অর্থাৎ প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি a হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ফর্মুলা কি ছিল? 4 ইনটু a। বর্গক্ষেত্রের পরিসীমা ছিল 4 ইনটু a, তাহলে এই 4 ইনটু a কি হবে? 4 ইনটু a, তাহলে 124, কারণ পরিসীমা তো সেম। তাহলে a কত আসছে? a আসছে 124/4, তাহলে কাটাকাটি যদি করো 3 এ 4 12, 4 অক্ষে 4, অর্থাৎ 31। তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা আমরা তৈরি করছি সেই বর্গক্ষেত্রটা প্রত্যেকটা সাইড হবে 31। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই চারটে ছিল আমাদের প্রবলেম সাম। এরপরে আসছে আমি দুটো ডায়াগ্রাম নিই, তো চলো ডায়াগ্রামগুলো করা যাক। দেখো এরকম একটা ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলো রাস্তার ক্ষেত্রফল কত। আর ছবি থেকে কি বুঝতে পারছি? এটা একটা স্কয়ার, এটা বর্গক্ষেত্র, কারণ কি দেখো এটাও 20 এটাও 20, এবং রাস্তাটা কতটা চওড়া? 6 মিটার চওড়া। রাস্তা কি ভিতরে আছে না বাইরে আছে? দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু ভিতরে আছে। তাহলে আর কিচ্ছু না, আমি বলেছি যখনই রাস্তার ভেতরে থাকবে তখন ফর্মুলা ডিরেক্ট মুখস্থ বসাতে হবে আমাদের। ফর্মুলা কি ছিল মনে আছে? ছিল 2 ইনটু l ইনটু x প্লাস 2 ইনটু b মাইনাস 2x ইনটু x। একদম ইজি ফর্মুলা লিখে দিয়েছিলাম, যখন রাস্তার ভিতরে থাকবে তখন 2 ইনটু l ইনটু x প্লাস 2 ইনটু b মাইনাস 2x ইনটু x। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের পার্ট 1 যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নিও, দেখবে একদম সুন্দর করে দেওয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে লেন্থ কত? লেন্থ হচ্ছে 20। এখন তাহলে দাদা তাহলে b কত, ব্রেথ কত? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল যদি হয় তাহলে লেন্থ আর ব্রেথ থাকে, কিন্তু যদি স্কয়ার হয় তাহলে লেন্থ যা ব্রেথও তাই, তাহলে এখানে b কত হবে? 20 হবে। তাই জাস্ট দেখে দেখে ভ্যালু বসো। আচ্ছা, আর x কত? x এর কি ছিল? x ছিল রাস্তা কতটা চওড়া। রাস্তা কতটা চওড়া? রাস্তা 6 মিটার চওড়া। তাহলে রাস্তার এখানে x এর ভ্যালু কি আসবে? 6। জাস্ট ভ্যালু বসাও। তাহলে 2 ইনটু l মানে তোমার 20 ইনটু x মানে তোমার 6 প্লাস 2 ইনটু b মানে তোমার 20 মাইনাস 2 ইনটু x, অর্থাৎ 2 মানে 12 b মাইনাস 2x, 2 ইনটু b মানে 20 মাইনাস 2x মানে 2 ইনটু 6 12 ইনটু x মানে 6। জাস্ট দেখে ফর্মুলা বসাও। তাহলে এখানে কত হচ্ছে বলো? 20 দুগুণ 40, 4 6 24, অর্থাৎ 240 প্লাস এখানে আসছে 6 দুগুণ 12
গুণ 20 থেকে 8 গেলে 12 গেলে 8 হচ্ছে 96, তাহলে 240 প্লাস 8 বরং 96 মানে 6 3 3, অর্থাৎ 3 3 6। এত কি আসবে? এটা মিটার স্কয়ার আসছে आंसर। বোঝা গেল? খুব সহজ ব্যাপার। একটা আমাদের জমি দেখিয়ে দিয়েছে, যেটা কিনা একটা স্কয়ার, যা এটাও 20 এটাও 20, মাঝখানে একটা রাস্তা 6 মিটার চওড়া, রাস্তা ভেতরে আছে, ভেতরে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা 2 * l * x প্লাস 2 * b - 2x * x। 2 * l মানে তোমার 20, x এর জায়গায় 6 বসালাম, প্লাস 2 * b মানে 20, 2 * x 2 * 6 মানে 12 * 6। তাহলে এখানে 4 6 24, একটা শূন্য, প্লাস এখানে 2 6 2 12, 20 থেকে 12 গেল 8, 8 বরং 96, যোগ করলে আসলো আমাদের 3 3 6। হ্যালো, আচ্ছা এরপর আসছে লাস্ট অঙ্ক। দেখো একটা অঙ্ক দিয়েছে, কোনটা? এটা ক্রসিং রাস্তার অঙ্ক, তাই না? একটা দেখতে পাচ্ছি আয়তাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 24, প্রস্থ হচ্ছে 10, রাস্তা দুপাশ থেকে গেছে, রাস্তা হচ্ছে 4 মিটার চওড়া, রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এটা তো আরো সহজ অঙ্ক। যদি রাস্তার ক্রসিং থাকে, কি ছিল ফর্মুলা? l * x প্লাস b * x মাইনাস x স্কয়ার। একদম তুমি সূত্র দেখো, অ্যান্সার বসাও। তাহলে l কত? 20, তাহলে 24 * x কত? 4, প্লাস b কত তোমার? 10 * 4 মাইনাস 4 স্কয়ার। একদম ভাবারই দরকার নেই, দেখবে সূত্র বসাবে, অঙ্ক করবে। তাহলে 4 * 24 কত? 4 * 24 96, প্লাস 4 10 কে 40 মাইনাস 4 4 16, 16 96 থেকে 16 গেলে 80, 80 আর 40 120 মিটার স্কয়ার। একদম ইজি ব্যাপার। রাস্তার অঙ্ক নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। নেক্সট দিন আমরা চেষ্টা করব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আরো কিছু অঙ্ক নিয়ে আসা। সবাই ভালো থাকবে।